আমরা প্রথম অধ্যায়ে এককটা নিয়ে কথা বলতেছিলাম। এই জায়গাটাতে ছোট্ট একটা ভুল হয়েছে যে দেখো, বলের মাত্রা তো এটা না, এটা হচ্ছে কাজের মাত্রা লিখে ফেলছি। বল কি? বল আমরা জানি এফ সমান হচ্ছে এম এ। এফ সমান এম এ। ভরের মাত্রা এম, আর ত্বরণের মাত্রা কি? এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এই জায়গায় কিন্তু স্কোয়ার হয় না, তাহলে এখানেও স্কোয়ার হবে না, এম এল স্কোয়ার পার টি। এখন এইখানে বলছিলাম উত্তর নাই, কিন্তু এই জায়গায় অপশনটা যদি তোমার বলের ঘাত থাকতো, যদি বলের ঘাত থাকতো, ঘাত বল না থাকে, বলের ঘাত। বলের ঘাত কি? ভরবেগের পরিবর্তন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভরবেগ এবং বলের ঘাত এই দুইটার উত্তর আমাদের সেম হতো। ভরবেগ এবং বলের ঘাত এই দুইটা উত্তর সেম হতো। আচ্ছা, এখানে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের যে প্রথম যে এমসিকিউটা আছে একটু খেয়াল করি। একটা উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টায় আবর্তন করে। একটা উপগ্রহ নিজ অক্ষে 10 ঘন্টা আবর্তন করে। এর ব্যাস হচ্ছে 14 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার। 10 টু দি পাওয়ার 4 কেজি ভর বিশিষ্ট একটা নভোযান উপগ্রহটিতে অবতরণ করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কারণে নভোযানটার ওজন হ্রাস পাবে। নভোযানের ওজন হ্রাস পাবে। তো নভোযানের ওজন কতটুকু হ্রাস পায়? বইয়ের সূত্র অনুসারে আমরা জানি ওজন হ্রাস পায় হচ্ছে এম ওমেগা স্কয়ার আর পরিমাণ। এম ওমেগা স্কয়ার আর পরিমাণ। তো এখানে ওমেগার মান তো ডিরেক্টলি দেওয়া নাই, সেজন্য আমরা কি করব? ওমেগার সূত্র বসাবো। আমরা জানি ওমেগা সমান 2 পাই বাই টি। 2 পাই বাই টি এর স্কয়ার ইনটু আর। এবার আমরা শুধু এখানে মানগুলো বসাই দিব। এম হচ্ছে 10 টু দি পাওয়ার 4 কেজি, 2 ইনটু পাই এর মান যদি আমরা 3.14 বসাই, আর টি এর মান কত আছে? 10 ঘন্টা। তার মানে থেকে সেকেন্ড করে নিলে 10 ইনটু 3600 এর স্কয়ার, এর স্কয়ার ইনটু আর। আর এর মান দেওয়া আছে 14 ইনটু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটু হিসেব করি, 2 দিয়ে করলে এখানে আছে 5। এটা আমরা 3.14 না ধরে 3 ধরতে পারি। 3 12, 1200 আসে। এবার এইটাকে আমরা যেহেতু ক্যালকুলেটর নাই, আমরা একটু হিসেব করে নিব। 10 টু দি পাওয়ার 4 আর এই 10 টু দি পাওয়ার 4 কত আসে? 10 টু দি পাওয়ার 8 আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি 14 ইনটু 10 টু দি পাওয়ার 8। 14 ইনটু 10 টু দি পাওয়ার 8। এবার দেখো উপরেরটাকে আমরা একটু ভাঙি। উপরে কি আছে? উপরে তো কিছুই নাই। 1 বাই এখানে হচ্ছে 5 ইনটু 1200। 5 ইনটু 1200। তাহলে এখানে 5 বারো কত আসে? 5 বারো আসে হচ্ছে 60। 6 এর পিঠে কয়টি শূন্য থাকবে? 6 এর পিঠে 3 শূন্য। তাহলে আমি 6 ইনটু 1000 লিখতে পারি এখানে, বা 60 ইনটু 1000 লিখি। তাহলে এটাই আমাদের স্কয়ার করতে সুবিধা হবে। এখানে আমরা কি করব? 60 ইনটু 100 এর কি আছে? স্কয়ার আছে। 14 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর এখানে কি থাকে? 60 কে করলে আসে 3600। এর নিচে থাকবে 3600, আর 100 কে করলে আসে হচ্ছে 1000। তাহলে 10 এর পাওয়ার কত আসতেছে? 1000 না, 4টা শূন্য আসবে এখানে। 100 ইনটু 100, 4টা শূন্য আসবে। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 4, আর এখানে কত আসে? দশমিক যদি আমি এখানে 1 2 3 ঘর সামনে নিয়ে আসি, দশমিক যদি আমি 3 ঘর সামনে নিয়ে আসি, তাহলে 10 টু দি পাওয়ার 7 আসে টোটাল। তাহলে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 7। আর উপরে কত থাকে? উপরে আমাদের 10 থাকে। উপরে আমাদের 10 থাকে। ও একটা জিনিস একটু ভুল হয়েছে, কিন্তু এখানে ব্যাস দেওয়া ছিল, আমাদের তো ব্যাসার্ধ নিতে হবে। তাহলে এখানে 7 আসবে না ব্যাসার্ধ? তাহলে এবার 3.6 কে যদি তুমি 7 কে যদি 3.6 দিয়ে ভাগ করো, 3 দুনো 6, 2 থেকে কিছু বেশি হবে। 2 থেকে কিছু বেশি হবে। এখন কতটুকু বেশি হবে? যদি এখানে 4 হতো, 4 দুনো 8 হতো। 2 থেকে 2 থেকে 8 হলে তখন আমার কত আসতো? 36 দুনো কত? 72 না? এখানে 36 দুনো 72। এখন এই জায়গায় ছিল 3.14। 3.14 দিয়ে যখন আমরা 10 এই
36 করছিলাম 12 নিছিলাম, তাহলে এখানে তো 1200 আসবে না, 1200 থেকে একটু কম আসবে। তার মানে এখানে 3600 থেকে একটু কম আসবে, এখানে 3.6 থেকে একটু কম আসবে। এখানে যেহেতু 3.6 থেকে একটু কম আসবে, 3.5 আসতে পারে, বা তার থেকে একটু কম আসতে পারে, 3.4 তো আসতে পারে। তো সেটা দিয়ে তুমি যদি 7 কে ভাগ করো তাহলে কত আসবে, যে 2.1 এরকম কিছু একটা আসবে ইনটু 10, তার মানে 21 পয়েন্ট সামথিং। এখন এটা এক্স্যাক্টলি ক্যালকুলাস ছাড়া বের করা কঠিন, কারণ দেখো সব অপশন কাছাকাছি, 21.44, 21.24, এটা তো বুঝলাম বি আর ডি বাদ, তাহলে এ এন্ড সি এই দুইটা থেকে যে কোনো একটা হবে, এই দুইটা থেকে যে কোনো একটা হবে। তাহলে এখান থেকে আমরা সিটা নিব, যে 21 পয়েন্ট এখানে কত আসে, ওই 24 আসে, যেহেতু সব থেকে কাছাকাছি মানটা নিতে হবে, ছোট মানটা নিতে হবে এই জায়গায়, সেজন্য আমরা এইটা নিব। আচ্ছা, পরেরটা একটু খেয়াল করি। ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায় ও r/2 গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাত কত হবে? r/2 উচ্চতায় এবং r/2 গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাত কত হবে? আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে উপরে উচ্চতায় আমরা সূত্র কি জানি? উচ্চতায় সূত্র জানি হচ্ছে জি ইন জি ডট বা জি এইচ সমান জি ইন্টু আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। আর ভূপৃষ্ঠের গভীরতায় আমরা কি জানি? জিডি সমান 1 মাইনাস ডি বাই আর, এটা জানি, 1 মাইনাস ডি বাই আর আমরা বলে থাকি। এখন যখন উচ্চতার কথা বলবে সর্বদা এই সূত্রটা ইউজ করার চেষ্টা করব, যে আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইন্টু জি। কেননা আমাদের কাটাকাটি হয়ে গেলে, ধরো আমরা যদি একটা সূত্র আছে না, 1 মাইনাস 2h বাই আর, এখানে এইচ এর জায়গায় যদি তুমি আর বাই 2 বসাও তাহলে 2 2 কেটে গেলে আর বাই আর কেটে গেলে সে জিরো আসে না আলটিমেটলি। তো সেটা তো আমরা এখানে করতেছি না, এই জন্য সর্বদা এই সূত্রটা করাতে বেটার। এবার এইটাকে তুমি এই জিডি দিয়ে ভাগ করো, 1 মাইনাস ডি বাই আর করো ইন্টু জি, এই জি জি কেটে যাবে এখানে। তাহলে এইচ এর জায়গায় আর বাই 2 বসালে কত আসে এখানে, এটা একটু মুছে দিই। এইচ এর জায়গায় যদি আর বাই 2 বসায়, উপরে তো আর থাকতেছে, নিচে কি হবে, 3r/2, নিচে থাকে হচ্ছে 3r/2, এরও স্কয়ার এরও স্কয়ার, আর স্কয়ার আমরা কেটে দিব, আর নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে 1 মাইনাস আর বাই 2 বাই আর, আর আর কাটবে, 1/2 থাকবে, তার মানে হাফ থাকবে। তার উপরে কত থাকে, উপরে থাকে হচ্ছে 9/2, 4/9 উল্টাই গেলে 9/2 থাকে, এখানে উল্টাই গেলে সে 9/2 থাকবে। আর নিচে কত থাকে, নিচে হচ্ছে হাফ, এখানে থাকে 1/2, তো উল্টে গেলে এখানে তুমি সে 1/2 পাবো। তাহলে এখান থেকে এখানে 9/2 আসবে কেন, উল্টে গেলে কত আসে, এখানে আসে 9/4, তাই উল্টে গেলে আসে 4/9, আর নিচে থাকে হাফ, হাফ উল্টে গেলে থাকে হচ্ছে 2/1, তার মানে 8/9, 8:9, 8:9 আসবে এখানে। আচ্ছা, মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কি হবে? এখানে শুধু মাত্রা না, এককও আসতে পারে। তাহলে তুমি সূত্রটা মেইন সূত্র থেকে করো, জি এম অন এম টু বাই ডি স্কোয়ার, জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তো এখান থেকে জি এর একক মাত্রা জি সমান কি আসে, তাহলে আমার এম ডি স্কোয়ার বাই এম ওয়ান এম টু আসে। বলের একক কি, নিউটন, আর এখানে মিটার স্কোয়ার, আর এখানে কেজি এর স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক। মাত্রা এখান থেকে তুমি বের করতে পারো, বলের মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -2, এই মিটার মানে কি দৈর্ঘ্য, তাহলে এল স্কোয়ার, আর এখান থেকে পার এম স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাই, এল কিউ পার এম পার টি স্কোয়ার, এল কিউ পার এম পার টি স্কোয়ার, এই যে এটা। এইখান থেকেও কিন্তু আবার আমরা একক বলতে পারি, দেখো এল কি, মিটার কিউ, একক কি আসে, মিটার কিউ, আর এটা হচ্ছে পার কেজি পার সেকেন্ড স্কোয়ার, এটাও কিন্তু একটা একক। তো একক মাত্রা এইভাবে আমরা বের করতে পারি। এরপর একটু খেয়াল করো, এ ও বি গ্রহদ্বয়ের ভর, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে 2m। এ গ্রহের ভর m, বি গ্রহের ভর হচ্ছে 2m, এবং ব্যাসার্ধ এ গ্রহের আর বি গ্রহের যদি 2r হয়, তবে তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কি হবে, তবে তাদের অভিকর্ষ ত্বরণের অনুপাত কি হবে। তো অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা জানি, জি সমান জিএম বাই আর স্কয়ার। এম আর আর এর সম্পর্ক কেমন, এইটা, তাহলে জি এ
বাই জিবি সমান কি হবে? এম এ বাই এম বি ইন্টু আর এর সাথে সম্পর্ক তো ব্যস্তানুপাতিক, তাহলে এখান থেকে আর বি বাই আর এ এর স্কয়ার লিখবো। এম এ বাই এম বি কত? এম এ হচ্ছে এম আর এটা হচ্ছে 2m, তাহলে এম বাই 2m আমরা লিখবো ইন্টু আর বি কত? আর বি হচ্ছে 2r, 2r বাই আর এর স্কয়ার, এটা কাটবে এটা কাটবে, উপরে থাকবে 4 নিচে থাকবে 2, মানে 2:1 আসবে। জিএ ইস টু জিবি সমান কত আসতেছে? 2:1 আসতেছে। নেক্সট যদি আমরা দেখি, যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয়, সরল দোলকের দোলনকাল সমান হয়, তবে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত কত হবে? পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতার কত হবে? আচ্ছা, এখানে মেইনলি আমার পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার এবং মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা কিন্তু মিক্স করা হয়েছে। পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হলে পাহাড়ের উচ্চতা ও গভীরতার অনুপাত কত হবে? পাহাড়ের উপরে কি হবে? 1 মাইনাস 2h বাই r, আর পাহাড়ের গভীরতায় কি হবে? 1 মাইনাস t বাই r। এবার এই দুইটা অনুপাত সমান বলছে, তার মানে এখান থেকে আমরা আলটিমেটলি বলতে পারি এই দুইটা সেম, এই দুইটা সেম। তো 1 কেটে গেলে এখান থেকে আমরা পাই 2h বাই r সমান d বাই r। h আর d এর অনুপাত কত হবে? r আর তো কেটে যায়, h is to d সমান কি আসবে? 1:2, তাহলে 2 আসে। দেন এখানে বলা হয়েছে মহাকর্ষ বিভব, মহাকাশের বিভব বা মহাকর্ষ বিভব এর এসআই একক কি হবে? তাহলে এটা কি আছে? ডাব্লিউ বাই এম, ভি সমান আমরা কি জানি? ডাব্লিউ বাই এম। ডাব্লিউর একক কি? জুল, তাহলে জুল পার কেজি আসবে মহাকর্ষ বিভবের একক। এই মহাকর্ষ বিভবের সর্বোচ্চ মান কোথায় থাকে? সর্বোচ্চ মান থাকে হচ্ছে অসীমে, এবং সেটা হয় কত? 0। এম ভরের একটি উপগ্রহ আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে এম ভরের একটা গ্রহকে প্রদক্ষিণ করে একটা পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় কোনটার সমানুপাতিক? তা আমরা কেপলারের তৃতীয় সূত্র অনুসারে জানি টি স্কয়ার সমান আর কিউ, তাহলে টি সমানুপাতিক কি আসে এখানে? টি সমানুপাতিক আসে আর টু দি পাওয়ার, উভয় পাশে তুমি যদি রুট করে দাও তাহলে 3/2 আসবে, তাহলে এটার সমানুপাতিক। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশি সংরক্ষিত হয়? কৌণিক ভরবেগ সংরক্ষিত হয় এই জায়গাটাতে। সমান ভরের দুইটা উপগ্রহের ব্যাসার্ধ একটা আর আরেকটা হচ্ছে 4r, গ্রহ দুইটার পর্যায়কালের অনুপাত কত হবে? গ্রহ দুইটার পর্যায়কালের অনুপাত কত হবে? দেখো পর্যায়কাল কি আছে? টি সমান 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই ভি, এইটা সূত্র ছিল। ওটা দরকার নেই, আমার টি এর সাথে এই আর এর সম্পর্ক কেমন? সমানুপাতিক। এখন এই সূত্রটা দিয়ে কিন্তু এটা আমরা করব না, আমরা এটা কোন সূত্র দিয়ে করতে পারবো? টি স্কয়ার সমানুপাতিক আর কিউ, এখান দিয়ে করতে হবে। তাই টি ওয়ান বাই টি টু এটা সমান কি আসবে? যে আর আর ওয়ান বাই আর টু, আর ওয়ান কত? আর বাই ফোর, আর তাহলে 1/4 এর কিউ করতে পারি আমরা এখানে, এই 3/2 করতে পারি। তাহলে 1/4 কে করলে কত আসে? 64, 64 কে রুট করলে কত আসে? 64 কে রুট করলে থাকে, প্রথমে কি করব? কিউ করব। 1/64, 1/4 কিউ মানে কত? 64, 64 কে রুট করলে থাকে কত? 64 কে রুট করলে থাকে হচ্ছে 8 থাকে, 8 আর 64, তাহলে 1:8 আসে এখানে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে 1 বছরে কত দিন হবে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি বর্তমান দূরত্বের অর্ধেক হয়, তাহলে আমরা T2 বাই T1 এটা সমান কি করব? R2 বাই R1, তার মানে বর্তমান দূরত্বের অর্ধেক হবে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেটা বর্তমান দূরত্বের যদি অর্ধেক হয়ে যায়, তার মানে R2 এর মান কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে 1/2, নিচে তো দেওয়ার দরকার নাই, এখানে কি হবে? কিউ, তাহলে কত আসে? 1/4, 1/4 কে রুট করলে থাকে কত? 1/2। T2 সমান তাহলে কি হবে? 1/2 T1, T1 কত? 365 দিন। 365 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো,
365 4 আসে এখানে। 2 টু দি পাওয়ার কিউ মানে 8, 2 টু দি পাওয়ার কিউ মানে, আচ্ছা আমরা এখানে একটু হিসেব করি, 2 এর কিউ করলে 8 আসে, 8 কে রুট করলে থাকে 2 রুট 2, তাহলে t2 সমান এখানে থাকে 2 রুট 2 ইন্টু 1/2 রুট 2, কি লিখছে 1/2 রুট 2 ইন্টু 1/2 রুট 2 ইন্টু 365 দিন। সূত্র থেকে পৃথিবীর দূরত্ব অর্ধেক হয়ে গেলে 365 বাই এটা আসতেছে, তাহলে এটা একটু মুখস্থ রাখতে পারি। 129 দিন আসলে এই ম্যাথটাই ঘুরায় ফিরায় আসে। যদি সূত্র থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে যায় তাহলে 1 বছরে 129 দিন হয়ে যাবে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব যদি কমে যায় বছরের দৈর্ঘ্য কেমন হবে? টি স্কয়ার সমানুপাতিক আর কিউ, তাহলে আর যদি কমে টিও কমবে, সমানুপাতিক সম্পর্ক এটাও কমে যাবে। আচ্ছা, পরস্পরকে স্পর্শ করে দুইটা অভিন্ন গোলকের যাদের ভর 100 কেজি এবং ব্যাসার্ধ 5 মিটার হলে মহাকর্ষ বল কত হবে? তাহলে মহাকর্ষ বল কি ছিল? জি, জি কত? জি হচ্ছে 9 × 10⁹, না জি এর মান হচ্ছে 6.675 10⁻6.673 into 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ভর কত? প্রত্যেকের ভর 100 কেজি, স্পর্শ করা হলে সে তো একই আসে, গড় করলে সে প্রত্যেকটা কত করে পাবো? 100 করেই পাবো, ডিভাইডেড বাই ডি এর স্কয়ার, ডি এর স্কয়ার মানে 25 আসতেছে। তাহলে এখানে যদি আমরা করি 4, অপশনের সাথে মিলে না। ও এখানে তো আমাদের তো দূরত্ব নেওয়া ঠিক হয় নাই। দুইটা গোলক স্পর্শ করতে বলছে, এ একটা গোলক আর এ আরেকটা গোলক। ধরো এই দুইটা গোলক স্পর্শ করা হচ্ছে, তাহলে এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5, তাই টোটাল দূরত্ব আসে কত? 10 আসে। তাই 10 এর স্কয়ার করলে আমরা এখানে 100 পাবো, এই 100 100 কাটবে, তাহলে এখানে কত থাকে? 10⁻11, আর এখানে 10 100 মানে কত? 10 এর স্কয়ার, তাহলে 10⁻9 আসবে, 6.67 ইন্টু 10⁻9 আসবে। দুইটা বস্তুর মধ্যকার মহাকর্ষ বল F, যদি তাদের মধ্যকার দূরত্ব সমান রেখে ভর অর্ধেক করা হয় তবে বলের মান কত হবে? তা আমরা কি জানি? m1 m2, বল ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাই ভর কি বলছে? ভর অর্ধেক করা হবে, ভর যদি দুইটাই অর্ধেক করা হয়, ভর যদি দুইটাই অর্ধেক করা হয় তাহলে কত আসে? f/4। যা শুধু চেঞ্জ করতে বলবে শুধু সেইটুকুই চেঞ্জ করে দিব। আচ্ছা, ভূপৃষ্ঠে একটা ব্যক্তির ওজন হচ্ছে 50 নিউটন, কত উচ্চতায় গেলে তার ওজন অর্ধেক হয়ে যাবে? এই টাইপের প্রশ্ন যদি আসে, ওজন অথবা অভিকর্ষ ত্বরণ এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে আমাদের সূত্র কি মনে রাখবো? √n-1 ইন্টু আর, এটা হচ্ছে উচ্চতা, এই হচ্ছে উচ্চতা। মানে কত উচ্চতায় গেলে ওই ওজন অর্ধেক মানে কি? অভিকর্ষ ত্বরণ অর্ধেক। আমরা মূলত অভিকর্ষ ত্বরণের কথা বলতেছি। অভিকর্ষ ত্বরণ যা হবে 1/টা করব, নিচে যেটা থাকবে সেটাই রুটের মধ্যে বসাবো, এইটা হবে h সমান। তাহলে h সমান কত আসে এখানে? √2 - 1 ইন্টু আর, √2 এর মান আমরা কত জানি? 1.41, 1.41 থেকে 1 যদি বাদ দাও তুমি কত আসে? 0.41 ইন্টু 6, 6400, এই দুটো গুণ করলে আসে হচ্ছে 2560 কিলোমিটার। আচ্ছা, চাঁদের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 তার মানে কি দেওয়া আছে? gm সমান ge/6। আচ্ছা, এবারে দেওয়া আছে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। এরকম যদি হয় তাহলে এইটা মনে রাখতে পারি যে চাঁদের ভর আর পৃথিবীর ভরের অনুপাত কত হয়? চাঁদের ভর সমান কত হবে? পৃথিবীর ভরের, এখানে থাকে কত? m/96। এগুলা একটু আমরা যদি মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের জন্যই সুবিধা। এখানে এগুলা চেঞ্জ হবে না, মানে এই এখানে আমরা যদি এই দুইটা দেওয়া থাকে তাহলে এইটা উত্তর হবে, বা যে কোনো দুইটা দেওয়া থাকলে অপোজিটটা উত্তর হবে। এটা হচ্ছে আমরা মনে রাখতে পারি, কারণ এটা পরিবর্তনশীল না, এটা হলো কনস্ট্যান্ট একদম। এখন আমি যদি মেইন সূত্র দিয়ে বের করতে চাই তাও কোনো সমস্যা নাই।
আমরা জানি মেইন সূত্রটা হচ্ছে জিএম বাই আর স্কয়ার, জি সমান জিএম বাই আর স্কয়ার, তাই না? তো এখান থেকে আমাদের এম বের করতে হবে, তাহলে এম সমান আমরা কি বলবো এখানে, জি আর স্কয়ার বাই জি। এই জি তো কনস্ট্যান্ট, এটা দরকার নাই আমাদের। এখানে আমরা বলছে যে পৃথিবীর ভর এর তুলনায় চাঁদের ভর কত গুণ হবে, তার মানে পৃথিবীর ভরের তুলনায় চাঁদের ভর, তাহলে আমাদের এম বাই এম ই এটা বের করতে বলছে, এটা সমান কি আসবে তাহলে, জি এর সাথে সমানুপাতিক সম্পর্ক, তাহলে জি এম বাই জি ই, আর এখানে কত হবে, আর এর সাথে বর্গের সমানুপাতিক, তাহলে আর এম বাই আর ই এর স্কয়ার। জি এম সমান কি দেখছি, জি এম সমান হচ্ছে 1/6, জি জি তো কেটে যাবে, তাহলে এখানে থাকে 1/6, আর আর এম বাই আর ই কত, একদিন দুইবার লেখা হয়ে গেছে, আর এম বাই আর ই হচ্ছে 1/4 এর স্কয়ার, তার মানে 1/16, তো 1/16 আর 1/6 মানে কত, 1/96, তাহলে তুমি এখানে এম ই গুণ করে দাও, এম এম সমান আসে কত, m/96, তাহলে এটা উত্তর হবে। পৃথিবীতে কোনো বস্তুর ভর মেপে পাওয়া গেছে m কেজি, ওই পরীক্ষণ চন্দ্রপৃষ্ঠে করলে বস্তুর ভর কত হবে, বস্তুর ভর যেখানেই যাই মেজার করি না কেন সব জায়গায় সেম থাকবে, তাহলে এখানে m আসবে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত হবে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত হবে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু 0, 1 মাইনাস ডি বাই আর, এই ডি এর মান কত হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে না, কত আসে, 0 আসে। একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, হলো আর সমান কি বলছে, পৃথিবী ধরো এখানে সেটা আমি কি বললাম, আর ডট সমান কি বলতেছে, 3 আর বলতেছে। উক্ত গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 3 গুণ, উক্ত গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 3 গুণ, 3g। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ হবে, তাই মুক্তিবেগ, মুক্তিবেগটাকে আমরা ভি ই দ্বারা প্রকাশ করি, ভি ডট বাই ভি, এটা সমান কত হবে, √2gr, বা এখানে জি আর, এই জি এর পরিবর্তে কত হবে, 3g, আর এখানে 3r, আর আর জি আর এগুলো কাটবে, তাই √9 আসতেছে, √9 মানে কত আসতেছে, √9 মানে 3 গুণ আসতেছে, √9 মানে এখানে 3 গুণ আসবে। কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগের সূত্র কোনটা, এইটাই তো রৈখিক বেগের সূত্র, জিএম বাই আর প্লাস এইচ রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, ভি সমান রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। আচ্ছা, এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধের একটা তারের এক প্রান্ত স্থির রেখে অপর প্রান্তে এম ভর জোড়ালে তারের ইয়ং গুণাঙ্ক হয় 200 গিগাপ্যাসকেল, তারের ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় ইয়ং গুণাঙ্ক কত হবে, কোনো পরিবর্তন হবে না, মনে রাখতে হবে ইয়ং গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটার মান উপাদানের উপর নির্ভরশীল, উপাদান যখন পরিবর্তন হবে তখনই এই ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জায়গায় দেখো সে আগে যে তারটা ছিল সেই তারটা শেষ পর্যন্তই রয়ে গেছে, এই জন্য কিন্তু এখানে ইয়ং গুণাঙ্কটা পরিবর্তন হয় নাই, তুমি যাই কিছু তারের সাথে করো না কেন। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটা, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটা, তা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক যেটাই বলো, স্থিতিস্থাপক গুণাঙ্ক বা তুমি যদি ইয়ং গুণাঙ্কের কথাই বলো, এটা সমান কি আসে, এফ এল বা এল, অথবা আমরা কি বলবো, ইয়ং গুণাঙ্ক সমান যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান কি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, বিকৃতির কোনো একক মাত্রা নাই, বিকৃতির কোনো একক মাত্রা নেই, তার মানে পিয়নের মাত্রা হবে ইয়ং গুণাঙ্কের মাত্রা। পিয়নের মাত্রা কি, পিয়নের মাত্রা হচ্ছে চাপের মাত্রার সেম, বা ভুলে গেলে আমরা এফ বাই এ বের করে নিব, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, তাহলে এম পার এল পার টি স্কয়ার আসে, এম পার এল পার টি স্কয়ার আসে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা। যখন একটা রাবার ব্যান্ডকে প্রসারিত করা হবে, এই এফ পরিমাণ বল প্রয়োগ করার পরে কোন সীমার মধ্যে এক্স থেকে
0 থেকে L পর্যন্ত কতটুকু বাড়ানো হয়েছে, যে L পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে এখানে দেখো লিমিট আসছে, লিমিট আসা মানে বলছে ইন্টিগ্রেশন করতে হবে। তা কাকে ইন্টিগ্রেশন করবা, আমরা পরিবর্তনশীল বল ধরে কৃত কাজ ax প্লাস bx স্কয়ার ইনটু dx। এখানে কি আছে, l আছে, এখানে আছে 0। তাহলে এখানে যদি ইন্টিগ্রেশন করো তুমি কি পাবা, x স্কয়ার বাই 2 প্লাস bx কিউব বাই 3 ইন্টিগ্রেশন করলে 0 থেকে l। এবার তুমি l0 বসাও, তুমি যখন l বসাবা তখন কি আসবে, al স্কয়ার বাই 2 আর bl কিউব বাই 3 আসবে। তাহলে এই প্রথমটা উত্তর হবে। পীড়ন বনাম বিকৃতি ক্ষেত্র লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে। তা তুমি পীড়ন আর বিকৃতির, এটা পীড়ন আর এই পাশে রাখো বিকৃতি। এখানে তুমি যদি ক্ষেত্রফল করো, ধরো এখান থেকে এটা আছে, তাহলে এই ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কি আছে, বিকৃতি। একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না। তার মানে এখানে আসতেছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি কার সূত্র, একক আয়তনের সঞ্চিত শক্তি। 1 মিটার দৈর্ঘ্য বা 1 মিটার দীর্ঘ একটা তারের দৈর্ঘ্য যদি এত বৃদ্ধি পায়, তার একটা অনুদৈর্ঘ্য বিকৃতি কত হবে। বিকৃতি মানে কি, একক মাত্রা পরিবর্তন। তাহলে যতটুকু এই পরিবর্তন হয়েছে ওইটা ডিভাইডেড বাই আদি, তাহলে 0.01 মিটার, 0.01 মিটার ওইটাই হবে হচ্ছে বিকৃতি। এখন কথা হচ্ছে এইটা কিন্তু ভুল হবে, আমরা দেখে এটা অ্যান্সার করব, কিন্তু এইটা অ্যান্সার করা যাবে না, উত্তর হবে কিন্তু এইটা, কারণ বিকৃতির কোনো একক নেই, যেটা একক নাই সেটাই দিতে হবে। 0.01 দেখে অ্যান্সার করা যাবে না, 0.01 দেখে অ্যান্সার করা যাবে না। আচ্ছা, এরপরে যদি একটু দেখি, স্থিতিস্থাপক সীমার মধ্যে 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটা তারের এক প্রান্তে 1 নিউটন বল প্রয়োগ করা হলে পীড়ন কত হবে। পীড়ন মানে আমরা কি জানি, এফ বাই এ। এফ কত দিছে, এফ হচ্ছে 1 আর ক্ষেত্রফল দিছে 1 বর্গ মিলিমিটার, তাই এখানে তুমি মিটার করে নাও, তাই 10⁶ আসে নিউটন পার মিটার স্কয়ার। একটা তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, এটা তারের দৈর্ঘ্য যদি 7.5% বাড়ানো হয় পীড়ন কত হবে। পীড়ন কত হবে, পীড়ন মানে কি, এফ বাই এ। পীড়ন মানে হচ্ছে এফ বাই এ। এটা সমান তাহলে কি হবে, ইয়ং গুণাঙ্ক ইনটু পার্সেন্টেজ, এটা দেওয়া থাকবে, ইয়ং গুণাঙ্ক ইনটু পার্সেন্টেজ 7.5 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে এটাকে আমরা 10⁹ পাই, এই 100 দিয়ে কাটলে এখানে 10⁹ পাই, 4 সাথে 28, তার মানে 4 ইনটু 7.5 কত আসে, 30 আসে। তাহলে 30 ইনটু 10⁹, তার মানে 3 ইনটু 10⁻10। এখানে কি বলছে, কত বল প্রয়োগ করতে হবে পার্সেন্টেজ থাকলে। আমরা এফ বাই এ সমান দেখছি ওয়াই ইয়ং গুণাঙ্ক ইনটু পার্সেন্টেজ, তাহলে এফ সমান কি হবে, ওয়াই ইনটু ইয়ং গুণাঙ্ক ইনটু পার্সেন্টেজ। এটা হচ্ছে শর্টকাট। ওয়াই কত, ওয়াই দেওয়া আছে 1 ইনটু 10⁻11, ক্ষেত্রফল কত দেওয়া আছে 10⁻³ এর স্কয়ার, যেহেতু মিলিমিটার দেওয়া আছে আমি মিটার করে নিয়েছি এখানে, আর পার্সেন্টেজ 1 বাই এখানে 100। তাহলে এখানে থাকে 10⁹ আর এখানে থাকে 10⁻6, তার মানে 10⁻³ নিউটন। একটা তারের দৈর্ঘ্য এল পরিমাণে বাড়াতে হলে, একটা তারের দৈর্ঘ্য এল পরিমাণে বৃদ্ধি করতে হলে কৃত কাজ কত হবে, কৃত কাজ হবে হাফ এফ এল। পয়সন অনুপাত কত হয়, -হাফ থেকে, একটা বস্তুর পয়সন অনুপাত কত হবে, -1 থেকে পজিটিভ হাফ পর্যন্ত, -1 থেকে শুরু করে পজিটিভ হাফ পর্যন্ত। পয়সনের অনুপাতটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি, পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে একটু যদি খেয়াল করি, গরমের ফলে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এর ফলে দোলকটা দিনে 200 সেকেন্ড ধীরে চলেছে, পরিবর্তিত দোলনকাল কত হবে, t/2। সেকেন্ড দোলক না, সেকেন্ড দোলকের দোলনকাল তো 2 সেকেন্ড, তাহলে আমরা t2/t1, t1 এর মান তো 2, সেটা আমি একবারে বসাই দিয়েছি এখানে।
এবার এখানে আমরা কি করব, একদিনে কতটা 200 সেকেন্ড ধীরে চলছে, তাহলে একদিন সমান আমরা ৮৬,৪০০ ইউজ করব। আর এখানে কত বলছে, ৮৬,৪০০ মাইনাস এখানে বলে দিছে 200। তো এখানে যেহেতু একটু কমে যাচ্ছে, এখানে যেহেতু একটুখানি কমে যাচ্ছে, তার মানে যদি ৮৬,৪০০ কে ৮৬,৪০০ দিয়ে ভাগ করতে তুমি 2 পাইতে, এই জায়গায় কি পাবা, 2 থেকে একটু বেশি কিছুই পাবা, 2 থেকে একটু বেশি কিছুই পাবা, অল্প একটু বেশি কিছু পাবা। ও 2 কেন, 1 থেকে একটু বেশি কিছু পাবা। ৮৬,৪০০ কে ৮৬,৪০০ দিয়ে ভাগ করলে 1 আসে। তাহলে এখান থেকে তুমি ৮৬,২০০ দিয়ে ৪০০ কে যদি ৮৬,২০০ দিয়ে ভাগ করো তুমি কত পাবা, বা ৮৬৪ কে তুমি ৮৬২ দিয়ে ভাগ করবা, এখানে কত আসে, ৮৬৪ বাই ৮৬২ দিয়ে ভাগ করলে কত আসবে, খুবই কম কিছু আসবে না, 1.02 এরকম কিছু একটা আসবে। তা তুমি টি সমান কত পাবা, 1.02 ইন্টু 2, তার মানে 2.04, মানে 2 এর কাছাকাছি কোনো মান আসবে। কোন একটা স্প্রিং এর এক প্রান্তে m বার ঝুলালে বস্তুটা 8 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটা এরপর একটু টেনে ছেড়ে দিয়ে বস্তুটার পর্যায়কাল কত হবে। টি সমান 2 পাই রুট এল বাই জি আছে, এল কত দিছে, 8 সেন্টিমিটার দিছে, এখানে কত দিছে, 8 সেন্টিমিটার, তার মানে এটা মিটার করলে কত আসে, 0.08। আর অভিকর্ষ ত্বরণ কত জানি আমরা, 9.8 জানি, অভিকর্ষ ত্বরণ আমরা 9.8 জানি। তাহলে এটা কি হবে, এটা ক্যালকুলেটর ছাড়া একটু কঠিন করা, ক্যালকুলেটর ছাড়া এটা করা সম্ভব না। কি করে করবো এটা, এটা ক্যালকুলেটর দিয়ে করলে এখানে 0.57 আসে। সরল সন্দিত গতির সমীকরণ কোনটা, d2x বাই dt2 প্লাস ওমেগা স্কয়ার এক্স ইকুয়াল 0, এইটাই হচ্ছে সরল সন্দিত গতির সূত্র। সরল সন্দিত গতির সূত্র হচ্ছে এটা। এই সরল সন্দিত গতির সূত্র থেকে কিন্তু আমার ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে, যেমন এখানে তোমার বলতে পারে যে 4d2x বাই dt2 প্লাস 100x ইকুয়াল 0, এইখানে বলবে ওমেগা কত বা টি কত, এরকম বলতে পারে। তা তুমি কি করবা, এই সূত্রের সাথে তৈরি করে নিতে হবে, মানে d2x বাই dt2 তৈরি করে নিতে হবে, তার মানে 4 দিয়ে ভাগ করতে হবে। তা 4 দিয়ে যদি আমরা ভাগ করি d2x বাই dt2 প্লাস 25x ইকুয়াল 0, তাহলে এটা আসতেছে, এটা সমান কি ছিল এখানে, ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার সমান 25, তাহলে ওমেগা সমান কত, 5, ওমেগা সমান কি আবার 2 পাই বাই টি, তা টি সমান কত আসে, ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি, 2 পাই বাই টি সমান হচ্ছে 5, তা টি সমান কত আসবে, 2 পাই বাই 5 আসবে। তো ওটা তো আমার দরকার নেই, আমার শুধু ওমেগা চাইছে, এখানে এখানে ওমেগা চাইতে পারে, তাহলে ওমেগা মান আসবে 5, এই টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে। একটা সরল সন্দিত দোলকের সর্বোচ্চ বেগ 0.3 মিটার পার সেকেন্ড, বিস্তার যদি এত হয় তবে পর্যায়কাল কত হবে। আচ্ছা, সর্বোচ্চ বেগের সূত্র আমরা কি জানি, ভি সমান হচ্ছে ওমেগা এ, ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা এ, ওমেগা সমান আমরা কি জানি আবার, 2 পাই বাই টি ইনটু এ, বের করতে বলছে টি, টি সমান কি আসবে, 2 পাই এ ডিভাইডেড বাই ভি ম্যাক্সিমাম, 2 ইনটু পাই কত, 3.14, আচ্ছা অপশনে পাই রাখছে, তাহলে আমরা পাই রাখি। আর এ কত দিছে, 0.06, আর 0.3 দেওয়া আছে এখানে, এখানে 0.3 দেওয়া আছে। তাহলে এখানে আমরা এই এই দশমিক উঠাই দিব, দশমিকের পরে 2 সংখ্যা আছে, তাহলে এখানে 100 গুণ করবে, দশমিক উঠাই দিব, তাহলে উপরে 10 গুণ করব, তাহলে 3 দুনো 6, এখানে কাটলে 10 থেকে 2/10 মানে 5, তাহলে পাই বাই 5 আসবে। এল দৈর্ঘ্যের একটা কার্যকরী দৈর্ঘ্যের একটা সরল দোলকের দোলনকাল এর সূত্র কত হবে, দোলনকাল সূত্র কি, 2 পাই রুট এল বাই জি, তা 2 পাই রুট এল বাই জি কোনটায় আছে, একমাত্র এই অপশনটাতে আছে। আর কম্পাঙ্কের সূত্র কি, ওমেগা সমান রুট জি বাই এল, ওমেগা সমান রুট জি বাই এল, এগুলো সূত্র, তো মেইন সূত্র এটা। সরল সন্দিত গতিসম্পন্ন বস্তুর সরণের সমীকরণ দেওয়া আছে, স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, টি সমান পাই বাই 9 সময়ে বস্তুটার বিভব শক্তি কত হবে। যখন টি এর মান পাই বাই 9, তখন এই টি তো তুমি এখানে বসাও, তখন সরণ কত আসতেছে, 2 সাইন, টি এর জায়গায় যদি পাই বাই 9 বসাও, সাইন
3 ইন্টু পাই বাই 9, 9 3 3 কাটলে পাই বাই 3 থাকে এখানে, কাটলে এখানে পাই বাই 3 থাকে। তাহলে সাইন পাই বাই 3 মানে কত? সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। তাই 2 ইন্টু √3/2, 2 কাটলে এখান থেকে শুধু থাকে আমাদের √3। আচ্ছা, বিভব শক্তি, বিভব শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কয়ার, হাফ কে এক্স স্কয়ার। কে এর মান কত দেওয়া আছে এখানে? কে এর মান দেওয়া আছে 30, আর এক্স এর মান কত? √3 এর স্কয়ার। তাহলে এখানে থাকে 15, 3 আর এখানে থাকে স্কয়ারের রুট উঠে গেলে 3, 3 15 45 থাকে উত্তর। একটা সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার, দোলনকাল 2 সেকেন্ড। কার্যকরী দৈর্ঘ্য যখন 64 হবে, দোলনকাল কত হবে? তাহলে t সমান 2 পাই √l/g, তার মানে t এর সাথে l এর সম্পর্ক √l। তাহলে t2 সমান আমরা কি লিখব? L2/L1 ইন্টু t1। L2 কত? L2 হচ্ছে 64, L2 হচ্ছে 64, আর L1 হচ্ছে 100, আর t1 কত? t1 হচ্ছে 2। তাহলে উপরে থাকে 8/10 ইন্টু 2, তার মানে 0.8 ইন্টু 2, তার মানে থাকে হচ্ছে 1.6। পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল কত হবে? পৃথিবীর কেন্দ্রে দেখো, আমরা সূত্র পড়ছি t সমান 2 পাই √l/g। t এর সাথে এখানে g এর সম্পর্ক। কেন g এর সম্পর্ক? কারণ পৃথিবীর কেন্দ্রে আমরা কি পাই? g হলো 0। তাহলে কোনো কিছু বাই 0 মানে কি? ইনফিনিটি। তাহলে পৃথিবীর কেন্দ্রে সরল দোলকের দোলনকাল কত আসতেছে? অসীম আসতেছে। সরল দোলকের ববের ভর বেশি হলে দোলনকালের কোনো চেঞ্জ হবে না। তাহলে ববের ভর 2 গুণ 3 গুণ 4 গুণ যোগ করা হোক বিয়োগ করা হোক, যাই করা হোক না কেন, দোলনকাল কিন্তু সবসময় সেমই থাকবে। আচ্ছা, সরল দোলকের সময়কাল দ্বিগুণ করতে কার্যকরী দৈর্ঘ্যের কি পরিবর্তন করতে হবে? তো আমরা পড়ছি t সমান √l, তাহলে l সমান কি আসবে? s সমানুপাতিক t স্কয়ার আসবে। তাই L2 সমান যদি আমরা বের করি কি আসবে? t কত গুণ করা হয়েছে সেটা এখানে বসাবো, 2 এর গুণ, তার মানে 2 এর স্কয়ার, তাহলে 4 গুণ করতে হবে। তাই বাড়াতে হবে বলতে বা কমাতে হবে, 4 গুণ করতে হবে, তার মানে কি বাড়াতে হবে। কতটুকু বাড়াতে হবে? L2 সমান কি হবে? 4 মাইনাস আগে কত ছিল? আগে 1 ছিল, তার মানে 3 গুণ বাড়াতে হবে। যদি 4 গুণ করতে হবে সেটা অপশনে কিন্তু আমরা তাই করতাম, কিন্তু বাড়ানোর কথা বললে 3 গুণ বাড়াতে হবে, আর 4 গুণ করতে হবে। এই গতির পর্যায়কাল কি হবে? সূত্রটা কি? এটা কার সাথে রিলেটেড? x সমান a sin ওমেগা t প্লাস x, এটা। এটা হচ্ছে ওমেগা, ওমেগা সমান আছে পাই বাই 3। ওমেগা সমান আমরা কি জানি? 2 পাই বাই t, 2 পাই বাই t সমান হচ্ছে পাই বাই 3, পাই পাই উঠে যায়। t সমান কত আসে তাহলে? 6 আসে। সরল দোলন গতিসম্পন্ন কোন বস্তু কণার গতির সমীকরণ হচ্ছে এটা। সর্বাধিক বেগ কত হবে? সর্বাধিক বেগ কি? v সমান ওমেগা a। ওমেগা কত দিছে এখানে? 31 না? ওমেগা দেওয়া আছে 31, a কত? a হচ্ছে 20। এটা কি বিস্তার না? আমরা কার সাথে তুলনা করব? a sin ওমেগা t প্লাস x, ওমেগা t মাইনাস x, যেটাই বলো। তাহলে a এর মান হচ্ছে 20, সর্বোচ্চ বিস্তার। তাহলে 31 জন্য 62, তাহলে 620 আসবে এখানে। পরে কোশ্চেন দেখি। একটা সরল সন্দিত স্পন্দন থাকা সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে, কণাটির কম্পাঙ্ক কত হবে? তাহলে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? এখানে 16x আসবে, তার মানে ওমেগা স্কয়ার সমান হচ্ছে 16। তাহলে ওমেগা সমান হচ্ছে 4, তাই কণিক কম্পাঙ্ক হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। দশা পার্থক্য সমান আমরা কি জানি? 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে এখানে যদি আমরা করি 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য কত? পথ পার্থক্য হচ্ছে 3 ল্যামডা বাই 4। ল্যামডা ল্যামডা আমরা উঠাই দিতে পারি, 2 দিয়ে কাটলে পাই বাই 2 উত্তর থাকে এখানে। আবার উল্টা করে আসতে পারে, যদি দশা পার্থক্য পাই বাই 2 হয়, পথ পার্থক্য কত হবে? 3 ল্যামডা বাই 4 আসবে। আচ্ছা, দুইটা কণার সরণের সমীকরণ, একটা হচ্ছে x সমান a sin ওমেগা t, আর একটা হচ্ছে x সমান a cos ওমেগা t। তাই sin আর cos এর মধ্যে পার্থক্য কত থাকে? 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের পাই বাই 2 আসবে।
পর্যায়কাল দ্বিগুণ করলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে? তা এল সমানুপাতিক আমরা টি স্কয়ার দেখছি, তাই টি এর জায়গায় যা করতে বলবে তাই করবা। 2 গুণ করতে বলছে, টি এর জায়গায় তাই বসাবা। 2 এর স্কয়ার করলে কত আসে? 4। তাহলে এখানে তোমার 4 গুণ করতে হবে। একটি কণা এ বিস্তারে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। সাম্য অবস্থান থেকে কত দূরত্বে কণাটার বিভব শক্তি মোট শক্তির 1/4 হবে? কণাটার বিভব শক্তি মোট শক্তির 1/4 হবে। এখানে কি বলা আছে আমরা সেই অনুসারে যদি একটু কাজ করি, কি বলছে এখানে? মোট শক্তির 1/4। বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। এটা কি? মোট শক্তির 1/4, তার মানে 1/4 ই। গতিশক্তি সূত্র কি? এই বিভব শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কয়ার। আর এখানে বিভব শক্তির সূত্র হচ্ছে আমরা জানি হাফ কে স্কয়ার। হাফ কে স্কয়ার, তাহলে এ হাফ আর এ হাফ আমরা কেটে দিতে পারি। চাইছে কি এখানে? সরণ চাইছে, তাহলে উভয় পাশ থেকে কে কে উঠে যায়, তাহলে এক্স সমান কি আসে এখানে? রুট ওভার এ স্কয়ার বাই 4, তার মানে এ বাই 2 আসতেছে। দেন যদি আমরা একটু খেয়াল করি, কোনটি সরল সন্ধিত স্পন্দনের সরল সন্ধিত গতির বলের বৈশিষ্ট্য না? পর্যাবৃত্ত বল, এটা ঠিক আছে। সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুগামী, এটাও ঠিক আছে। এটা এক ধরনের প্রত্যায়নী বল। সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক, তো এফ সমানুপাতিক এক্স না, তাহলে এটা সরণের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক হবে না। আচ্ছা, সাম্য অবস্থান থেকে একটা সরল দোলন গতি সম্পন্ন কণার কি পরিমাণ সরণ হলে কণাটার বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে? কণাটার বেগ কি বলছে? সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তো বেগের রাশিমালা কি? আমরা জানি ওমেগা রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সর্বোচ্চ বেগের সূত্র কি? ওমেগা এ, এটা বাই 2। এই ওমেগা ওমেগা উভয় পাশ থেকে আমরা উঠাই দিতে পারি, এই রুট পাশে স্কয়ার করে দিতে পারি, তাহলে আমরা পাবো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান হচ্ছে স্কয়ার বাই 4। এক্স স্কয়ার সমান কি থাকে? এ স্কয়ার মাইনাস স্কয়ার বাই 4, তার মানে থাকে হচ্ছে 3 স্কয়ার বাই 4। এক্স সমান তাহলে কি আসবে? এক্স সমান তাহলে কি আসবে? রুট 3 এ বাই 2। রুট 3 এ বাই 2 আসবে। প্লাস মাইনাস তো দিতে হয় যদি আমরা উঠাই দিই। এটা 40 সেন্টিমিটার একটা সরল দোলক কি করতেছে এখানে? এক মিনিটে 1 মিনিটে এখানে 40 বার দোল দিচ্ছে। যখন দৈর্ঘ্য 160 সেন্টিমিটার হবে, 60 বার দুলতে কত সময় নিবে সেটা বলছে। তাহলে 1 মিনিটে এখানে কতবার দোল দিচ্ছে? 40 বার দোল দিচ্ছে। 1 মিনিটে 40 বার দোল দিচ্ছে। তাহলে আমরা এখান থেকে আগে এই, তার মানে আমার 60 সেকেন্ডে দোল দিচ্ছে হচ্ছে 40 বার। 60 সেকেন্ডে দোল দিচ্ছে আমার 40 বার দোল দিচ্ছে। এখান থেকে আমরা আগে বের করে নিব। দেখো এইখানে যদি আমরা বলি L1, এটা যদি বলি আমরা L2, তাহলে আমরা এখান থেকে T2/T1 সমান কি করতে পারি? রুট ওভার L2/L1, তাই না? তাহলে এখান থেকে আমাদের কত আসে? T2/T1 সমান L2 কত? L2 হচ্ছে 160, 160/40 কত আসে? 160/40 4 থাকে, রুট সমান 2 আসে। T2 সমান কত থাকে? 2T1। এখন T1 কত হবে? T1 মানে পর্যায়কাল। পর্যায়কালতে কি একবার দোল দিতে যত সময় লাগে, 40 বার দোল দিতে সময় লাগতেছে 60 সেকেন্ড। একবার দোল দিতে কত লাগবে? 60/40। এটা যেন উল্টায় না যায়, তাহলে 2 ইন্টু 60/40 আসতেছে। 2 ইন্টু 60/40 আসতেছে। তাহলে এই শূন্য শূন্য কাটে 6 দুগুণে 12/4। 12/4 মানে 3 আসতেছে। তাহলে এখানে বলছে 60 বার দোল দিতে কত সময় লাগবে? তাহলে একবার দোল দিতে লাগতেছে 160 সেন্টিমিটার, যখন দৌড়বো তখন একবার দোল দিতে লাগতেছে 3 সেকেন্ড। 60 বার দোল দিতে কত লাগবে? 318, 180 সেকেন্ড বা 3 মিনিট লাগবে।
এম ভরের একটা বস্তু আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে, স্প্রিং এ এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, এটি পর্যায়কাল টি নিয়ে ঘর্ষণবিহীন তলে স্পন্দিত হতে থাকলো। বস্তুর ভর 4 গুণ করা হলে নতুন পর্যায়কাল কত হবে? টি সময় একটা সূত্র আছে 2 পাই রুট এম বাই কে। টি এর সাথে এম এর সম্পর্ক এটা, তাই ভর 4 গুণ করলে পর্যায়কাল কত হবে? 2 গুণ করবে, কারণ রুট 4 মানে কত আসে? রুট 4 মানে 2 আসে। স্প্রিং ধ্রুবক নির্ভর করে কার কার উপরে সেটা আগে আমাকে মনে রাখলে আমি কিন্তু বলতে পারবো স্প্রিং ধ্রুবক কার কার উপর নির্ভর করে না। স্প্রিং ধ্রুবক স্প্রিং এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে, জ্যামিতিক গঠনের উপর নির্ভর করে, আর স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। তাহলে এখানে অস্থিতিস্থাপকতার উপর তো কোনো নির্ভরশীল না আসে, স্থিতিস্থাপকতার উপর নির্ভরশীল। একটা বস্তু সাম্য অবস্থায় থাকবে কখন? সাম্য অবস্থায় থাকে তখনই যখন তার সরণ শূন্য হয়। আর সাম্য অবস্থায় কি হয়? বেগ হয় হচ্ছে সর্বোচ্চ। একইভাবে বিস্তার অবস্থান আমরা বলতে পারি, বিস্তার অবস্থানে কি হয়? সরণ হয় সর্বোচ্চ, বেগ হয় কি? শূন্য। বিস্তার অবস্থানে বেগ হয় আমার শূন্য। একটা সরল দোলকের দোলনকাল 20% বৃদ্ধি করলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? সরল দোলকের দোলনকাল কত পার্সেন্ট বৃদ্ধি করতে বলছে? সরল দোলকের দোলনকাল 20% বৃদ্ধি করার কথা বলছে এখানে। আচ্ছা, তো এখানে কার কার সাথে সম্পর্ক? টি এর সাথে এল এর সম্পর্ক। তা আমরা জানি টি সমান রুট এল। তার আগে আমাকে বের করে নিতে হবে 20% বৃদ্ধিতে দোলনকাল কত হবে? আগে ছিল ধরো 100%, এখন হচ্ছে 20%। তাহলে 100 প্লাস 20% মানে 120%, তার মানে 1.20 টি আসবে, টি ডট সমান আসবে বা টি টু সমান আসবে 1.20 টি। তা আমরা জানি এখান থেকে বলতে পারি এল সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এল টু সমান তুমি এখানে কি পাবা? 1.20 এর স্কয়ার। 12 12 144 আসে, তার মানে 1.44 আসবে। এল টু সমান কত হবে? 1.4 এল ওয়ান বা 1.4 এল আসবে। দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে? দৈর্ঘ্য কত গুণ করতে হবে পাইলাম? 1.44 গুণ করতে হবে। দৈর্ঘ্য পরিবর্তন কত আসবে? তাহলে 1.44 এল থেকে যদি এল বাদ দাও 0.44 এল থাকবে। 0.44 এল থাকবে। তা 0.44 মানে কত? আমরা লিখতে পারি 44/100 বা 11/25 আসে এটা। কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে এবং কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলনকালের ববের আকার উপাদান ভরের উপর নির্ভর করে না। এটা কার সূত্র? এটা হচ্ছে ভরের সূত্র। দেখো টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। প্রথম সূত্র হচ্ছে সময়ের সূত্র বা সমকালের সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে এখানে এল দ্বিতীয় না, দ্বিতীয় সূত্র হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। তৃতীয় সূত্র হচ্ছে ত্বরণের সূত্র। আর চতুর্থ সূত্র হচ্ছে ভরের সূত্র। কোনো কিছুর উপর নির্ভরশীল না হলে সেটা হবে ভরের সূত্র। একটা সেকেন্ড দৈর্ঘ্যের দৈর্ঘ্য যদি 9 গুণ করা হয় তাহলে দোলনকাল কত গুণ হবে? দোলনকাল 3 গুণ হবে। তাহলে এখানে যদি আমরা বলি টি টু বাই টি ওয়ান, 3 ইন্টু 2 গুণ করতে হবে না সেকেন্ড দৈর্ঘ্যের ক্ষেত্রে? টি টু বাই টি ওয়ান সমান তো আমরা 3 পেলাম। বা এটা এরকম বলতে পারি আমরা এখান থেকে, আমরা যদি একবারে লিখতে চাই এখান থেকে যদি আমি টি টু লিখতে চাই, টি টু সমান কি করতে হবে? রুট ওভার এন যত গুণ করতে হবে ইন্টু এইটা। তাহলে এখানে কত গুণ করার কথা বলছে? 9 গুণ। টি ওয়ান কত? টি ওয়ান হচ্ছে 2 না? সেকেন্ড দৈর্ঘ্যের দোলনকাল তো 2 সেকেন্ড। তাই 3 ইন্টু 2 6 সেকেন্ড আসবে এটা। এবার যদি দেখি মহাকাশে একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত হবে? তা কম্পাঙ্ক কি জানি? টি সমান হচ্ছে 1/f বা f সমান আমরা 1/t বলতে পারি। তো আমরা একটা সূত্র জানি টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এই জি এর সাথে টি এর সম্পর্ক কেমন? টি সমানুপাতিক 1 বাই রুট ওভার জি, তাই না? আচ্ছা, তাহলে টি এর সাথে আবার এফ এর সম্পর্ক কি বললাম? ব্যস্তানুপাতিক। তাহলে এফ এর সাথে জি এর সম্পর্ক আমরা কেমন পাচ্ছি? সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তাহলে মহাকাশে আমরা জি জানি শূন্য। তো মহাকাশে জি যদি তুমি শূন্য বসায় দাও তাহলে কম্পাঙ্ক কত আসবে? কম্পাঙ্ক আসবে শূন্য হাজ। কম্পাঙ্ক একক কি আসতেছে? শূন্য হাজ আসতেছে। আচ্ছা, এই জায়গাতে দেখো একটা সেকেন্ড দোলক বলা হয়েছে। সেকেন্ড দোলকের একটা দৈর্ঘ্য আছে, এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত? 1 মিটার বলা হয় বা 99.3 সেন্টিমিটার। এটা একটু মনে রাখতে পারি।
সরল দোলন গতি সম্পন্ন একটা বস্তু যখন তার সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। বস্তুটির দোলনের বিস্তার কত হবে? আচ্ছা, গতিশক্তি কি? ধরো ই কে, এটা সমান কি বলছে? বিভব শক্তির 3 গুণ। ই কে সমান বলছে 3 ইপি। ই কে সমান আমরা কি জানি? হাফ কে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। আর বিভব শক্তির সূত্র কি? হাফ কে স্কয়ার, ওই হাফ কে এক্স স্কয়ার স্কয়ার বলতেছি। তাহলে এই হাফ কে আমরা কেটে দিতে পারি। তাহলে আলটিমেটলি এখানে আমরা পাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান হচ্ছে 3x স্কয়ার। তাহলে a স্কয়ার সমান আমরা বলতে পারি 4x স্কয়ার। x সমান কি আসবে তাহলে? a স্কয়ার বাই 4 এর রুট, তার মানে a বাই 2 থাকতেছে। a কত দেওয়া আছে? বিস্তার 2 সেন্টিমিটার। ও বিস্তার বের করতে বলছে, a বের করতে বলছে। সরণ দেওয়া আছে আমার। a সমান এখান থেকে আমরা পাই হচ্ছে 2x, সরণ হচ্ছে 2 সেন্টিমিটার, তাই 2 ইন্টু 2 মানে 4 সেন্টিমিটার। আচ্ছা, এরপর দেখো কত তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ বা মূল গড় বর্গবেগ -100°C তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগের সমান হবে। তো আমরা আরএমএস বেগের সূত্র কি জানি? যে √3RT/m, √3RT/m। তার মানে আমরা আরএমএস বেগের সাথে টি আর আণবিক ভরের সম্পর্ক এইটা পাই। শর্ত মতে এখানে আমার বলেছে আরেকটা জিনিস, যে অক্সিজেনের আরএমএস বেগ এবং হাইড্রোজেনের আরএমএস বেগ সমান। তাহলে রুট, উভয় পাশে রুট রুট তো উঠে যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি অফ অক্সিজেন, এম অফ অক্সিজেন, আর টি অফ হাইড্রোজেন, আর এখান থেকে এম অফ হাইড্রোজেন, এটা বলতে পারি। এই রুট রুট উভয় পাশ থেকে তো উঠে যায়, যেন ওটা দেওয়া না দেওয়া তো সমান কথা। এখানে অক্সিজেনের তাপমাত্রাটা বের করতে হবে, মানে TO2 টা বের করতে হবে। TH2 কত? হাইড্রোজেনের টেম্পারেচার -100°C, মানে হচ্ছে কেলভিন করে নিলে কত আসে? 173 আসে। 173 ডিভাইডেড বাই হাইড্রোজেনের আণবিক ভর 2 আর অক্সিজেনের আণবিক ভর গুণ করতে হবে 32, তাহলে 16 দুনো 32, 16 ইন্টু 173, 16 ইন্টু 173, এখানে আমরা গুণ করতে পারি 173 ইন্টু 16, যদি 10 দিয়ে গুণ করি তাহলে থাকে হচ্ছে 1730, আর 6 ইন্টু 173, 318 8, 6 3 4 6 10। তাহলে এখান থেকে এই 1730 আর এই 1000 38 বিয়োগ করে 2768 এরকম আসে। আচ্ছা, কোন একটা হ্রদের তলদেশ হতে একটা বায়ু বুদবুদ পানির উপরিপৃষ্ঠে আসলে আয়তন 2 গুণ হচ্ছে। বায়ুর চাপ এত হলে হ্রদের গভীরতা কত হবে? দেখো 3টা সূত্র আছে। হ্রদের গভীরতা সমান হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারি, যদি আয়তন n গুণ করার কথা বলা হয় তাহলে শর্টকাট সূত্র হচ্ছে n-1 ইন্টু 10.3 বলতে পারি। তাহলে এখান থেকে 2 - 1 ইন্টু 10.3, তার মানে কত থাকে? 10.3 তো থাকে। তাহলে এইটা এখানে উত্তর হবে। আর যদি বলা হয় ক্ষেত্রফলের কথা, তখন এই সমান কি হবে? n² - 1 ইন্টু 10.2 অথবা 3, এরকম কাছাকাছি। এক্স্যাক্টলি মান তো এখানে আমরা বলতে পারতেছি না, এটা আমরা শর্টকাট হিসেবে ধরতেছি কি, ওই যে h/ρ যে আসে সেটা দিয়ে এটা আসে। আর যদি ব্যাসার্ধ এত গুণ করতে বলা হয় তাহলে n3 আসবে এখানে। ব্যাসার্ধ বললে এতটুকু একটু মনে রাখতে পারি, ব্যাসার্ধ বললে এখান থেকে n3 - 1 আসবে।
যদি 30°C তাপমাত্রা এত চাপে একটা গ্যাসকে সমুষ্ণ প্রক্রিয়ায় 3 গুণ আয়তনে প্রসারিত করা হয়, তবে গ্যাসটির চূড়ান্ত চাপ কত হবে? তা P2 সমান কি? P1 V1 বাই V2। P1 কত? 6 × 10⁵। আয়তন প্রথমে V, পরে 3 গুণ করা হয়েছে, তাহলে 2 × 10⁵। আচ্ছা, এখান থেকে একটা জিনিস একটু আমরা বলে ফেলি, লেখচিত্রের কনসেপ্টটা। দেখো, লেখচিত্রটা আমরা একটু শর্টকাট দিয়ে একটু মনে রাখতে পারি। দেখো, মনে রাখবা, যদি সমানুপাতিক সম্পর্কের লেখচিত্র হয়, তাহলে সেই লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। সমানুপাতিক লেখচিত্র হলে মূল বিন্দুগামী সরলরেখা। ব্যস্তানুপাতিক তোমার দুই ধরনের থাকতে পারে। ব্যস্তানুপাতিকে একটা যদি তোমার সিঙ্গেল থাকে, তাহলে সেটা হবে অধিবৃত্তাকার লেখচিত্র। আর যদি কোনো একটা জোড়ায় থাকে, তাহলে সেটা হবে তোমার সমান্তরাল সরলরেখা। এক্সাম্পল যদি আমরা দেখি, যে P সমানুপাতিক 1/V, এখানে P আর V এর সম্পর্ক সমানুপাতিক, কিন্তু P সমানুপাতিক V কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে P বনাম V এর লেখচিত্র অধিবৃত্তাকার, P বনাম 1/V এর লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা, আর PV বনাম P এটা হচ্ছে তোমার সমান্তরাল সরলরেখার লেখচিত্র হবে। এটা পড়ে ফেলি। আচ্ছা, গ্যাসের অণুর গড় মুক্ত পথ ও ঘনত্ব এর মধ্যে সম্পর্কটা কেমন? দেখো, গড় মুক্ত পথ ছিল ল্যামডা সমান 1/n π σ²। এনটাই হচ্ছে একক আয়তন অণুর সংখ্যা, এটাই হচ্ছে ঘনত্ব। তাহলে ল্যামডা সমান 1/ρ। ব্যস্তানুপাতিক আসে। স্থির আয়তনে একটা গ্যাসের তাপমাত্রা বাড়ানো হলে, স্থির আয়তনে একটা গ্যাসের তাপমাত্রা বাড়লে কি হয়? গতিশক্তিটা বাড়ে। তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে। আর শেষে পি সমানুপাতিক টি, গেলসেকের সূত্র অনুসারে আমরা টি আর পি এর সম্পর্ক সমানুপাতিক জানি না, তো তার মানে তাপমাত্রা বাড়লে চাপও বাড়ে, চাপ আর গতিশক্তি উভয় বাড়বে। 27°C তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70%। শিশিরাঙ্ক, আমরা আপেক্ষিক আর্দ্রতা সমান কি জানি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে 14 × 10⁻³ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। এটা তুমি ধরো এখানে 72 F। আর আপেক্ষিক আর্দ্রতা এখানে কত দেওয়া আছে? 70%, মানে 70/100 বা 0.7 বলতে পারি আমরা এখানে। তাহলে F সমান কত আসে? 14 × 10⁻³ ডিভাইডেড বাই 7, 0.7। তাহলে এখানে আমরা 7 × 10⁻1 লিখতে পারি, এটা উপরে উঠে গেলে 7 × 10⁻, তাহলে -2 থাকে, 7 × 14, 2 × 10⁻²। বা এটা আমরা যদি অপশন অনুযায়ী লিখি, তাহলে 20 × 10⁻³ 10 লিটার আয়তনের একটা বদ্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করবে? তা আমরা পিভি সমান nRT জানি। এখানে কি বলছে? যে চাপ একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে চাপ একই হবে। আচ্ছা দেখো, পিভি সমান হচ্ছে nRT জানি, চাপ সেম বলছে, ভি এর সাথে তাহলে আমরা তাপমাত্রা একটাই আছে, তাই ভি এর সাথে কার সম্পর্ক? ভি এর সাথে আমরা এখানে এন এর সম্পর্ক দেখতে পাচ্ছি। তাহলে ভি সমানুপাতিক এন। আবার আমরা এন সমান কি জানি? W/m। তাহলে আমরা বলতে পারি ভি সমানুপাতিক W/m।
এবার তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, ডাব্লিউ সমান ভিএম লিখবো। তার মানে এখান থেকে আমরা লিখতে চাচ্ছি এরকম যে ডাব্লিউ অফ নাইট্রোজেন বাই ডাব্লিউ অফ হাইড্রোজেন এটা সমান কি হবে, ভি অফ নাইট্রোজেন divided by V of hydrogen into M of nitrogen by M of hydrogen। আর নাইট্রোজেনটা বের করতে গেলে এখানে তোমার W of হাইড্রোজেনটা গুণ করতে হবে। আয়তন তো সেই 10 লিটারই আছে এখানে। আচ্ছা তাহলে এই জায়গায় তাহলে কি হবে, এখানে আমাদের আয়তন তো কোনো ঝামেলা এখানে নাই। নাইট্রোজেনের আণবিক ভর কত, 28, হাইড্রোজেনের হচ্ছে 2, হাইড্রোজেনের 2 আর হাইড্রোজেনের ভর কত দেওয়া আছে এখানে, 16 দেওয়া আছে। এখানে তো হাইড্রোজেন না, নাইট্রোজেন এবং অক্সিজেন। তাহলে এখানে হবে অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেন অক্সিজেন হচ্ছে 32, তাহলে 16 দুনো 32, 14 দুনো 28, তাহলে এখানে হবে 14 গ্রাম। চাপ বৃদ্ধি করে আয়তন অর্ধেক করলে ঘনত্ব কত হবে? দেখো আমরা সূত্রে কি জানি, রো ওয়ান টি ওয়ান বাই পি ওয়ান এটা সমান কনস্ট্যান্ট, একটু বলতে পারি। চাপ বৃদ্ধি করে আয়তন অর্ধেক করলে ঘনত্ব কত হবে, তাহলে রো এর সাথে পি এর সম্পর্ক কেমন, সমানুপাতিক, আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে চাপ কি করতে বলছে, আয়তনটা শুধু অর্ধেক করতে বলছে। চাপ বৃদ্ধি করে আয়তন অর্ধেক করলে ঘনত্ব কত হবে, তাহলে আয়তনের সূত্রটা আমার এইখানে নিয়ে আসতে হবে। দেখো আমাদের এই চাপের কথাটা ভুলে যাও, শুধু তুমি আয়তনের সাথে ঘনত্বের কনসেপ্টটা নিয়ে আসো। রো সমান আমরা কি জানি, এম বাই ভি না, ব্যাসার্ধের সম্পর্ক। তো এখানে তুমি ভি যদি অর্ধেক করো তখন কি হয়ে যাবে, উল্টায় গেলে সে 2 গুণ হয়ে যাবে না। একটা আদর্শ গ্যাস একটা ভারসাম্য অবস্থা P1 V1 T1 N থেকে অন্য ভারসাম্য অবস্থা 2P1 3V1 T2 N পরিবর্তিত হয়, তাহলে নিচের কোনটা সঠিক হবে? P2 V2 বাই T2 এটা সমান কি, P1 V1 বাই T1, এটা P2 কত এখানে, P2 হচ্ছে 2, P1 V2 কত, V2 হচ্ছে 3V1, T2 কত, T2 ই আছে, সমান T2 মানে T লিখো, P1 V1 T1, এই T কাটবে, এই P1 T1 আর T2 এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে, তাই কাটা তো যাবে না, এখানে T1 আর এখানে এটা T1 আর এটা হচ্ছে T2, এই V1 কাটবে, P1 কাটবে, 3 দুনো 6 আসতেছে, তার মানে কোনাকুনি গুণ করে T2 সমান 6 T1 আসতেছে, T2 সমান 6 T1 আসে, T1 সমান আসে হচ্ছে T2 বাই 6, হ্যাঁ এটা আসে, এখান থেকে আসে T1 সমান T2 বাই 6।
এসআই এককে বোলসম্যান ধ্রুবকের মান কত হবে? এসআই এককে বোলসম্যান ধ্রুবকের মান কত হবে? তা বোলসম্যান ধ্রুবকের মান কি? দুইটা মান 1.38 into 10 to the power minus 23, 1.36 into 10 to the power minus 25। একটা আছে জুল এককে, একটা আছে এসআই এককে। জুল এককে আমরা আর এর মান বেশি জানি, এই জন্য বোলসম্যান ধ্রুবকে জুল এককেই বেশি হবে। এখন একটু দেখো, কে সমান বোলসম্যান ধ্রুবকের সূত্র কি জানি আমরা? আর বাই এন এ। আর এর মান যার বেশি তার কিন্তু বোলসম্যান ধ্রুবকের মানটা বেশি হয়। তাহলে এই জায়গায় ইএসআইটা তো জুল এককে, জুলে বলে সিজিএস এ বলে, কি বলছে এটা? সিজিএস। সিজিএস এ আর এর মান কম, এসআই এককে আর এর মান বেশি। তাহলে এসআই এককে আর এর মান বেশি বলে সেখানে আমার কে এর মানও বেশি হবে। তাহলে এই 38 এবং 36 এর মধ্যে কে বড়? 38 বড়। -23 25 এর মধ্যে কে বড়? -23 বড়। তাহলে এইটাই হবে এসআই একক আর এটা হবে সিজিএস এককে। সিজিএস না, লিটার অ্যাটমসফিয়ার এককও বলতে পারো এখানে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন অণুর আরএমএস গড় বর্গবেগের বর্গমূল বার কত? এটা মুখস্থ রাখলে ভালো হয়। 461 মিটার পার সেকেন্ড, একদম মুখস্থ করে ফেলতে হবে। কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তার আরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পাবে? তা আরএমএস বেগের সাথে সম্পর্ক কেমন? √T। তাই এখানে যদি 4 গুণ হয় তার মানে কি 2 গুণ হবে। দুইটা গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে? যখন টেম্পারেচার সেম থাকবে। 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত? 3/2 nRT, তাই না? n বলতে কি W/m, W হচ্ছে 3, আণবিক ভর কত? নাইট্রোজেনের 28, নাইট্রোজেন আণবিক ভর হচ্ছে 28। আর আর কত নিতে হবে? 8.3, 8.314 জুল পার মোল পার কেলভিন। আর টেম্পারেচার কত? 29 মানে কত? 302। তাহলে 3 থেকে 9, 9 আর এই 28 কাটলে কত হয়? 3 9 27, 9 থেকে একটু বেশি হবে, 9 থেকে একটু বেশিই হবে। 9 দুগুণে 18, 8 দুগুণে 16। তাহলে এখানে 400 এর কাছাকাছি কোনো একটা মান আসে। 400 থেকে এটাও মুখস্থ রাখা যায়, কারণ এটা ফিক্সড, হয় 27 আসবে না হলে 29 আসবে। 27 আসলে 400 এর কাছাকাছি হবে, 29 আসলে 400 এর কাছাকাছি হবে। তো এটা একটু মনে রাখবে। দুইটা আগে একটা বলছি অক্সিজেনটা 461 আর এই নাইট্রোজেনের গতিশক্তিটা। গ্যাসের অণুর গড় গতিশক্তি কত আসবে? গড় গতিশক্তি কত আসবে? 3/2 kT। গড় গতিশক্তির সূত্র হচ্ছে 3/2 kT। শূন্য মাধ্যমে গড় মুক্ত পথ, শূন্য মাধ্যমে গড় মুক্ত পথ কেমন হবে? শূন্য মাধ্যমে গড় মুক্ত পথ হচ্ছে ইনফিনিটি হয়। গ্যাসের অণুর গড় মুক্ত পথের সাথে তাপমাত্রার রিলেশন কি? ল্যামডা সমানুপাতিক টি আসবে, তাপমাত্রার সাথে সম্পর্ক সমানুপাতিক। টোটালটা যদি আমরা একটু দেখি, ল্যামডার সাথে এন এর সম্পর্ক এইটা, ল্যামডার সাথে সিগমার সম্পর্ক এইটা, একক আয়তন অনুসংখ্যা। আর আর ল্যামডার সাথে ঘনত্বের সম্পর্ক এইটা, ল্যামডার সাথে টি এর সম্পর্ক এই সমানুপাতিক। এই তারপর যদি তুমি আয়তনের সূত্র বলতে চাও, ল্যামডার সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক। এই হচ্ছে সূত্রগুলা গড় মুক্ত পথের। অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
আচ্ছা, তো এখানে অসম্পৃক্ত বাষ্প বয়লের সূত্র মেনে চলে, চার্লসের সূত্র মেনে চলে। এটা আবদ্ধ স্থানে তৈরি করা যায়। বয়লের সূত্র মানে, চার্লসের সূত্র মানে, আর আবদ্ধ স্থানে তৈরি করা যায়। এবং তাপমাত্রা যদি কমানো হয়, এই জায়গায় তাপমাত্রা যদি কমানো হয় তাহলে এটা সম্পৃক্ত রূপান্তর করা যায়, বাড়িয়ে না। তাপমাত্রা বাড়ালে সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত রূপান্তর করা যায়, কিন্তু অসম্পৃক্তকে সম্পৃক্ত করা যায় না। রাজশাহী শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্র থার্মোমিটারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক যদি এত হয়, শিশিরাঙ্ক কত হবে? আচ্ছা, তার আগে একটা এমসিকিউ আমি একটু বলে এখানে, এই যে শিশিরাঙ্ক মানে কি? শিশিরাঙ্ক মানে কিন্তু একটা তাপমাত্রা। এখান থেকে আরেকটা কথা একটু মনে রাখতে পারি, শিশির মানে কি? শিশির মানে কিন্তু পানির ফোঁটা। তাহলে এখানে আমরা গ্লেসিয়ারের সূত্র কি জানি? শিশিরাঙ্ক সমান থিটা সমান, আমরা যদি এখানে বলি শুষ্ক তাপমাত্রা, যেটা থিটা ডি বলা হয়, মাইনাস গ্লেসিয়ারের উৎপাদক জি ইন্টু কি থিটা ডি মাইনাস থিটা ডাব্লু, থিটা ডি মাইনাস থিটা ডাব্লু। থিটা ডি কত দেওয়া আছে এখানে? শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে 35 মাইনাস গ্লেসিয়ার উৎপাদক দেওয়া আছে 1.6, আর এখানে হচ্ছে 35 মাইনাস এখানে কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। তাহলে 5 কত? 80 আসে। 5 80, যদি এখানে 16 1.6 না ধরে 16 ধরতাম, 5 ইন্টু 1.6 মানে কত আসে? 8 আসে। 35 মাইনাস 8 তার মানে 27 ডিগ্রি সেলসিয়াস। কোন একটা স্থানে আপেক্ষিক আর্দ্রতা কোন বিষয়ের উপর নির্ভরশীল? জলীয় বাষ্পের উপর, সম্পৃক্ত জলীয় বাষ্পের উপর নির্ভরশীল। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কমে, আপেক্ষিক আর্দ্রতার সাথে বাষ্পের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আপেক্ষিক আর্দ্রতা কমলে বাষ্পায়ন দ্রুত হবে। শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝবো? শিশিরাঙ্ক মানেই হচ্ছে একটা টেম্পারেচার। তাহলে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের সম্ভাব্য সকল এমসিকিউ যেগুলা গুচ্ছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আসতে পারে সেগুলা আমরা কমপ্লিট করছি। গুচ্ছে বিগত বছরে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন আমরা এই ক্লাসে কমপ্লিট করে ফেলেছি। নেক্সট আমরা ফিজিক্স সেকেন্ড পার্ট, এরপরে আমরা কেমিস্ট্রি দেখবো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, এরপরে হায়ার ম্যাথ, তারপরে সময় যদি পায় তাহলে আমি বায়োলজিটাও দেখব।